নৌকা চলছে গন্তব্যহীন। নৌকার দুপাশে দুই নরনারী বসে জীবনের হিসেব করছিল। গোটা নৌকা আদর ভাড়া করেছে। টিকলি নদীর পানি আসনা ভরে নিয়ে চোখে মুখে ছিটিয়ে হাত ডুবিয়ে দূর দূরান্তের অন্তহীন শৈলের শূন্য চূড়ায় চেয়ে রইল। আদর নীরব চোখে টিকলির দিকে পিঠ ঘুরিয়ে বসেছিল। ও বুঝে উঠতে পারছে না নিজের কীর্তিগুলো। যে ক্ষুব্ধতা মনের মাঝে খুঁটি কেড়ে বসেছিল, তাই মেয়েকে দেখার সাথে সাথে তাসের ঘরের ন্যায় ভেঙে পড়ে গেল। আদর পারছে না 6 মাস আগের ঘটনাগুলো ভুলতে, আবার পারছে না টিকলির কাছে থেকেও দূরে সরে থাকতে। আদরের সেই দোটানার মাঝামাঝি সময়টায় পেছন থেকে ভেসে এলো মিষ্টি কণ্ঠস্বর। আপনি কি আমায় কোনো প্রশ্ন করতে চান? প্রশ্ন? আদর জানে এ কোন প্রশ্ন। সে প্রশ্ন করে নিজের দম্ভের কাছে হেরে যেতে চায় না এই মেয়েটা নিরীহ প্রমাণিত হোক। আদর চায় সবটুকু দোষ টিকলির ঘাড়ে থাকুক, নয়তো এতদিনের একটা দূরত্ব, এতটা সময় অপচয় আদরকে খুব করে ভোগাবে। আদর কিছুতেই এই সময়গুলো নষ্টের বোঝা নিজের কাঁধে নিতে চায় না। সে টিকলিকে মন প্রাণ দিয়ে ঘৃণা করতে চায়, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে নিজের সাথে ছলনা করে আদতে সে ভালোবাসা দিয়ে ঘৃণা করছে। আদর ধীর ভারিক্কি কণ্ঠে বলল, আমি আপনাকে কখনো ক্ষমা করব না। টিকলি তাকায়, একদম স্বাভাবিক কণ্ঠস্বরে বলে, আচ্ছা করবেন না, সব কিছুর দোষ আপনার, মেনে নিলাম। আপনি নির্দয়, প্রতারক, দ্রুত, তাও মেনে নিলাম। বোকার স্বর্গে বাস করে যার ধূর্তম আমি চোখ বন্ধ করে ভালোবেসেছি। ভুল করেছেন আপনি, আর ভালোবাসবেন না। আপনি আমাকে একটাবার খোঁজ করেননি, একটা ফোন কল দেননি, আপনিও তো দেননি। কেন দেব? কেন দিবেন না? আপনি না চোখ বন্ধ করে ভালোবেসে গেছেন, হঠাৎ করে চোখ খুলে গেল আপনার মধ্যে একটু অনুতাপ নেই? এটা ভুল। অনুতাপ ছিল বলে আপনার সাথে যোগাযোগ করার সাহস করিনি। করলে হয়তো 6টা মাস নষ্ট হতো না। নিজেকে ডিফেন্ড করার কোনো ইচ্ছে ছিল না ডাক্তার। খবরদার ওভাবে ডাকবেন না। আচ্ছা ডাকলাম না। আপনি এত কঠিন কবে হলেন? যেদিন আপনি আমাকে ভুল বুঝলেন। নিজেকে ডিফেন্ড করার ইচ্ছে কেন নেই আপনার? কারণ আপনার সাইকোলজির সাথে আমারটা মিলছে না। হয়তো আমি উদ্ভট। আপনি কেন আপনার বাবা মার কাছে ফিরে যাননি? ইচ্ছে করেনি? আপনার বাবার সাথে কথা বলেন না কেন? সবই জানেন দেখছি। ইচ্ছে না হলেও জানতে হয়। আপনার বোন সারাক্ষণ আমাকে শুনিয়ে আপনার ব্যাপারে খোশ গল্প করে। ঠিক আছে, আমি ওকে বারণ করে দেব। বারণ করতে কখন বললাম? ওই মেয়েটাকে। কোন মেয়েটা? ওই যে ইভেন্টটা আপনার পেছন পেছন ঘুরঘুর করলো যে মেয়েটা, রিফা। হয়তো নার্স প্লাস আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। অবিবাহিত না? হ্যাঁ। কার থেকে শুনেছেন? কারোর থেকে না, মুখ দেখলেই বলে দিতে পারি। এও বলে দিতে পারি, শি হ্যাজ এ ক্রাশ অন ডক্টর আদর খান। বাজে কথা বলবেন না। সত্যি, তার চোখে মুখে লেখা। আপনার মনে আছে একদিন আপনি ফোন ধরেছিলেন না বলে এই নার্স করে আমি কত তুলকালাম কাণ্ড করেছি। মনে আছে আপনার ফোন ধরছিলাম না বলে আপনি ভেবেছেন আমি কোনো নার্সের সাথে খোশ মেজাজে আছি। খুব চিৎকার চেঁচামেচি করেছেন আমার ওপর, কান্নাকাটি করেছেন। আমি ব্যস্ত ছিলাম, সাথে প্রচুর ক্লান্ত ছিলাম বলে ফোন কেটে দিয়েছিলাম। ব্যস্ততা শেষে না ঘুমিয়ে কালো পাঞ্জাবি পরে ভোরে আপনার বাসার নিচে দাঁড়িয়েছিলাম। আপনি কালো শাড়ি পরে আসলেন। গাড়ির ভেতরে আপনার বুক ভাঙা কান্না দেখে আমি প্রথমবারের মতো আপনার বুকে জড়িয়ে ধরেছিলাম। চোখ মুছিয়ে কত শত বলে আপনাকে বোঝালাম। আদর দীর্ঘশ্বাস ফেলে। সেসব অতীত জীবনের সেরা 6 মাসের রঙিন অতীত। বিয়ে করছেন না কেন? করব। আপনাকে আমার বিয়ের ইভেন্টের দায়িত্ব দিব। আপনি আবার আমি যে ইভেন্টে থাকি তা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন। টিকলি চোখ পাকে নাক ফুলিয়ে তাকালো, রুষ্ট মুখে বলল, মনে হয় আমি ইচ্ছে করে থাকি। আমাকে জোর করে দেয়া হয় আপনার বিয়ের ইভেন্ট সাজাতে আমার বয়ে গেছে।
বিয়ে না সাজান, অন্তত বাসরটা সাজিয়ে দিবেন। দীর্ঘ যাত্রা শেষে দুপুর গড়িয়ে দিনান্তে ধাক্কা তুলে তুলে ছোট্ট তরিটাও তখন ডাঙার কাছাকাছি এসে গেছে। টিকলি থমথমে মুখে নাও এর কিনারায় গিয়ে দাঁড়ালো। যখনই নামবে আদর ওর হাতখানা চেপে ধরল। গোধূলি বেলার প্রথম প্রহরের কড়া সোনালু আলোয় টিকলির ক্লান্ত তৈলাক্ত বিশৃঙ্খল মুখের দিকে চেয়ে আচম্বিতে সেই নির্লজ্জ পুরুষ ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, আরাফের থেকে দূরে থাকবেন। থাকবো না। নীরবের থেকেও দূরে থাকবেন। এটাও থাকবো না। রাহুলের থেকে দূরে থাকবেন। টিকলি অবিশ্বাস্য কণ্ঠে বলল, সে আগের কথা, এখন বউ আছে। পৃথিবীর সমস্ত ছেলের থেকে দূরে থাকবেন। থাকবো না, থাকবো না। সব ছেলেরা আমার চারিপাশে ঘিরে রেখে মাঝখানে পুতুলের মতো বসে থাকবো। হয়েছে? না হয়নি? আপনাকে সবার থেকে দূরে থাকতে হবে। কেন? আমি বলেছি তাই? টিকলি চোখ মেলে পূর্ণ দৃষ্টিতে তাকালো। তাকাতেই চোখাচোখি হলো। চার চোখ একত্রিত হলো, সময় থমকে দাঁড়ালো। দেহের নার্ভগুলোর স্পন্দন থেমে গেল। শুধু কিছু খুচরো উগ্র হাওয়াটা দোল দিল। বিয়ের আসর থেকে পালিয়ে আসা নিভা যখন টিকলিকে বিয়ে করতে না পারা বিধ্বস্ত সদ্য ব্যর্থ রাহুলকে আকুল আবেদনে নিজের করে চাইল, রাহুল তখন আকণ্ঠ হয়ে বলেছিল, আপনি আমাকে বিয়ে করবেন? আমার সাথে থাকবেন? পারবেন? তো মনে এক নাগারে উদ্যত মোলায়েম স্বরে বলে দিল, লোকে বলে তুমি যাকে ভালোবাসো তাকে জীবনসঙ্গী করার আগে যে তোমাকে ভালোবাসে তার দিকে নজর দেও। কথাটা আমার ক্ষেত্রে সত্যি হতে পারে, কিন্তু আপনার ক্ষেত্রে? রাহুলকে আটকিয়ে নিভা বলল, হয়ে যাবে, আমি আপনার কাছে থাকতে চাই। নিভা বলেছিল আচম্বিতে রাহুলের বুকের বাম পাশের ওপর হাত রেখে। রাহুল নিভার হাতের দিকে একবার তাকিয়ে পলক ফেলে বলল, ভালো করে ভাবুন নিভা, আমি আপনাকে আদর করতে পারবো, তবে ভালোবাসতে পারবো না। মন দিতে পারবো, হয়তো হৃদয় দিতে পারবো না, এই বুক দিতে পারবো, কিন্তু ধুকপুক শোনার অনুমতি দিতে পারবো না। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে শত কষ্টকে উপেক্ষা করে তবু নিভা বলেছিল, আমি তাতেই রাজি। যাবেন আমার সাথে পথ পাড়ি দিতে, অজানার পথে, যেখানে আর কখনো আপনাকে কষ্ট ছুবে না। হয়তো দুঃখ ছুবে, কান্না ছুবে, কিন্তু মন খারাপ ছুবে না। নিভা হাত বাড়িয়ে দিয়েছিল। রাহুল আস্তে করে সেই হাত ধরে। নিভা দেখেছিল রাহুলের চোখের কোণায় টিকলির জন্য পানি। বুকটা ছিন্নভিন্ন হলো। রাহুল নিভার ওই আলতো ফর্সারাঙা মুখটার দিকে তাকিয়ে থাকলো ক্ষীণকাল। তাকাতেই চোখের সামনে টিকলির মুখ ধরা দিল। রাহুল চকিতেই চোখ সরিয়ে নিল। সে কি কখনো পারবে টিকলিকে ভুলতে, নিভাকে আপন করতে? না পারুক, চেষ্টা করতে ক্ষতি কি? ক্ষতি তো নেই, তবে খোঁজ নেওয়া যাক। চিরকালের দুঃখের পর একটু সুখের আশ্রয়, ছোঁয়া, আশা। রাহুল টিকলিকে ভুলতে পেরেছে। নিভার কথা সত্যি করে ওর প্রতি ভালোবাসাটা হয়ে গিয়েছে, আর তার সমস্ত কথা মিথ্যেতে পরিণত হয়েছে। সে নিভাকে আদর করেছে, ভালোবেসেছে, মন দিয়েছে, হৃদয় দিয়েছে, বুক দিয়েছে, ধুকপুক শোনার অনুমতিও দিয়েছে। সব দিয়েছে, নিজেকে নিভার নামে সঁপে দিয়েছে। বিনিময়ে কিনে নিয়েছে আজন্মের জন্য অন্তহীন প্রেম। শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ রিসোর্টের ছাদে দাঁড়িয়ে পাহাড় দেখতে দেখতে আগের কথাগুলো ভাবছিল রাহুল। হঠাৎ পেছন থেকে দুটো মোলায়েম হাত এসে আড়াআড়িভাবে থামল। রাহুলের বুকের মাঝে ঘাড় বাঁকাতেই মিষ্টি মেয়েটি ছোট্ট বাচ্চার ন্যায় সরল নির্মল হাসি দিল। রাহুল হেসে নিভার নাকে চুমু খায়। হাত ধরে সামনে নিয়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে চুলের ভাঁজে মুখ ডুবায়। রুম নাম্বার 309, সফেদ রঙের ডাবল বেড সামনে। চোখ ধাঁধানো রিসোর্টে এসে টিকলির চোখ জোড়া ধাঁধিয়ে যাচ্ছে। সে ঘাড় ঘুরিয়ে বাঁকিয়ে শুয়ে শুয়ে দেখছে সব। রুমে উপস্থিত আরেক প্রাণী ঠোঁটে হাত রেখে নিশ্চিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। চিন্তাভাবনা শেষ হলে ভুরু উঁচিয়ে টিকলিকে প্রশ্ন করল, আপনি এত বড় ইভেন্ট সাজাতে পারেন, অথচ একটা খাট সাজাতে পারবেন না? টিকলি আর চোখে তাকে উত্তর করল, আমি খাট সাজানোর ইভেন্ট প্ল্যান করিনি এখন অবধি।
আদর চোখ তুলে তাকিয়ে আবারও চিন্তিত ভঙ্গিতে মুখে হাত দেয়। টিকলি বিরক্ত কণ্ঠে বলে, হোটেল ম্যানেজমেন্টকে বললেই তো ওরা দুটো রুম একরকমভাবে সাজিয়ে দেয়। আদর চোখ তুলে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, তাহলে একজন ক্রিয়েটিভ ডিরেক্টরকে সাথে নিয়ে কেন ঘুরছি, যদি অন্যকে দিয়েই সাজাতে হয়? টিকলি চোখ উল্টালো। আদর বলে, আমি চাইছি ওদের জন্য এটা মেমোরেবল হোক, আপনি নিজের হাতে সাজান। ওদের বিয়েটা পালিয়ে হয়েছে, ওরা তো বাসর রাতের ফিল পায়নি। টিকলি মৃদু কাশে, মহা বিপদে পড়েছে সে। আরে বাপ, বাসর রাতের ফিল পাওয়ার কি আছে? একটা খাট সাজানো বা না সাজানোতে কি এমন এসে যায়? আর যদি সাজাতেই হয়, নিজের বাড়িতে সাজাতে পারিস নি? টিকলির সাথে কিসের এত আড়ি তোদের? ওকে দুদণ্ড একটু রেস্ট দিবি না? ঘুরতে এসেও কাজ ধরিয়ে দিবি? টিকলির নাকের পাতাতন ফুলে উঠল। বলল, আচ্ছা, ওরা তো হানিমুনে এসেছে, আপনি ঢাকায় গিয়ে ওদের জন্য বাসর সাজিয়ে দিয়েন, আমাকে জ্বালাবেন না। আদর সে কথার পাত্তা না দিয়ে বলে, কি কি লাগবে বলুন, আমি আনার ব্যবস্থা করছি, এরপর রুমটা সুন্দর করে সাজান। টিকলি হাল ছেড়ে দিল। ঠিক আছে, নীরবকে পাঠিয়ে দেন। আদর ভুরু উঁচে, কেন? কেন মানে? আমি একা করতে পারবো, লোক লাগবে না? আদর ডান গালে জিভ ঠেকল। 2 মিনিট ভেবে বলল, ঠিক আছে, আপনার বোনকে গিয়ে বুঝান, তার জন্যই তো এত নাটক করা হচ্ছে, এখানে আপনি আসছেন, ওকে বুঝাবেন, আই হোপ ও মানবে। উফ, বাসর বাসর। নীরব পর্যন্ত গত কয়েক ঘন্টার মধ্যে জেনে গিয়েছে যে ওদের এখনো বাসর হয়নি। টিকলি বিড়বিড় করতে রুম থেকে বেরিয়ে গেল। এই মহাবিশ্বের সবাই জানে যে ওরা বাসর করেনি, বেহায়া দুটো। সব ঠিক থাকলে আমাদেরও বিয়ে হতো, ওদেরও বাসর হতো। আদরের অপ্রত্যাশিত কথায় টিকলি থেমে বিদ্যুৎ বেগে তাকালো। অবিশ্বাস্য চোখে চেয়ে রইল কতক্ষণ। শরীরে ঝিম ধরে গেল। আলোক কোনো রাজ্যের ইন্দ্রজালে আটকা পড়ে ওদের চোখে চোখে ভেলকি খেয়ে গেল। বিভ্রম নিয়ে টিকলি ক্ষীণ সৌম্য কণ্ঠে বলল, আপনার সেই কথাগুলো আমি কখনো ভুলতে পারবো না। আদর পকেটে হাত রেখে মন্ত্র বলে এগিয়ে এলো। চোখে চোখ রেখে টিকলির ন্যায় বলল, আপনার চটটাও আমি কখনো ভুলতে পারবো না। কি করছিস? চোখে দেখিস না? তারা বসেছিল সুইমিং পুলের পানিতে পা ভিজিয়ে। টিকলি মুখখানা মেরে ওকে ধাক্কা মেরে সেখানে বসল। ওদের বিয়ের কতদিন হলো? মনে নেই, তুই হিসেব কর। টিকলি বিপন্ন চোখে তাকায়, পানিতে পা ডুবিয়ে বলে, তুই বড় হবি না? তারা চোখ পিটপিট করে তাকায়। 1 বছরের বড় হয়ে ভাবনেস আমি বড় হই নাই? টিকলি নির্মল মুক্ত বাতাসে বুক ফুলিয়ে শ্বাস ছাড়ে, বলে, বড়ই যখন হয়েছিস তখন এত বাচ্চামো কেন? ঝেড়ে কাশ। তারা জীবনে কখনো কারোর জন্য থেমে থাকে না, হয়তো গতি হারায়, স্বামীকের জন্য থমকে দাঁড়ায়, কিন্তু চিরকালের জন্য থেমে যায় না। আমি যদি সারা জীবন অবিবাহিত থাকি, তুই আদ্র ভাইয়ের কাছে যাবি না? ভেবে দেখিনি। এত চমৎকার একজন জীবনসঙ্গী পেয়েছিস, যার কাছে তোর প্রায়োরিটি সব থেকে আগে। তোর এইসব বালখিল্যতা আচরণ সে হাসি মুখে মেনে নিয়েছে ঠিক, কিন্তু কতদিন এভাবে কি চলে? অধিকারী যদি নাই দিবি তবে বিয়ে কেন করলি? যখন দেখলে আমি বিয়ে করলাম না। তারা জোরপূর্বক হেসে বলে, এত কঠিন কঠিন কথা কেন বলছিস? এজন্যে বলছি যাতে তুই আমার জন্য আর না ভাবিস, আমার চিন্তা করে নিজের জীবনের সুন্দর সময়গুলো নষ্ট করিস না। তুই চিন্তা করে দেখ, ভাইয়ার কত ধৈর্য। ইউ হ্যাভ টু কেয়ারফুল টু হ্যাভ সাচ এ ওয়ান্ডারফুল পার্টনার। ইয়েস আই অ্যাম। আমার খালা হওয়ার বয়স হয়েছে। টায়রা মুখ ফুলে বলে, আমারও হয়েছে। টিকলি সে কথার উত্তর দিল না। আজ তোদের জন্য বাসর সাজানো হবে। কে সাজাবে? আমি। টায়রা ঠোঁট গোল করে বলল, ও, এর জন্য এত লেকচার? আচ্ছা ঠিক আছে, তোর কথা সব মানলাম, বাট হোয়াট অ্যাবাউট ইউ? টিকলি প্রশ্নবোধক চোখে তাকায়। টায়রা আমতা আমতা করে বলে, ভাইয়ের সাথে যদি কিছু না হয় তবে অন্য কাউকে দেখ। পার্টনার খুব গুরুত্বপূর্ণ জিনিস, জীবনে কেউ একা চলতে পারে না। টিকলি ভুরু কুঁচকে প্রশ্ন করে, কাকে দেখব? কত মানুষ? তোর কাজে কতজন আছে? ভার্সিটিতে আছে, রাস্তাঘাটে কত আছে? এই যে আমাদের নীরব আছে, তারপর আরাব ভাইয়া আছে। টিকলি চোখ গরম করে তাকালো টায়রার দিকে। তখনই ফোনটা বাস খাই গলায় বেজে উঠল।
টায়ারার দিকে তাকিয়ে ফোন রিসিভ করতে করতে টিকলি বলল, বাজে কথা বলিস না, পাহাড়ের সাথে বেঁধে রেখে চলে যাব। টিকলি ফোন কানে ধরে বলে, হ্যাঁ মা, কেমন আছো? ভালো, তুই? বলে শায়লা আক্তার থামলেন। মেয়েদের সাথে তার মাঝে মধ্যেই কথা হয়, খোঁজ খবর নেওয়া হয়, ঘন্টার পর ঘন্টা ফোন আলাপ হয়, কিন্তু তবু কোথাও একটা ফাঁক ফোকর রয়ে গেছে। বড় মেয়ের সাথে তার কথা হয় ঠিক, কিন্তু গুরুতর নীরব অভিমানে। বাবার মাঝে কথা হয় না। ছোট মেয়েটার সাথে সবার কথা হয় ঠিক, সব কিছু মেনে নেওয়া হয়েছে, তবুও সে বাপের বাড়িতে পা রাখেনি বোনকে ছাড়া। কিছু বলবে মা? শায়লা আক্তার এলোমেলো গলায় বললেন, ও হ্যাঁ, শুনলাম তোরা নাকি সিলেট গিয়েছিস। টিকলি টায়ারের দিকে এক পলক তাকায়, ছোট করে উত্তর দেয়, হ্যাঁ। কাজে গিয়েছিলি? টায়রা কোথায়? পাশে বসে আছে, ওকে একটু বোঝা। এখনো তো বাচ্চাই রয়ে গেছে, সংসারে কিছু বোঝে না। ওর শাশুড়ি তো ফোন দিলে ওদের নানান কাণ্ড নিয়ে হাসে। এখন এসব ভালো লাগছে, কিন্তু সবসময় ভালো লাগবে না, একটু ম্যাচিউর হতে বলো ওকে। টিকলি মৃদু হাসে, বলে, তুমি এমনভাবে বলছো মা, যেন আমার সংসার করার কত অভিজ্ঞতা আছে। শায়লা আক্তার এই পর্যায়ে চুপ হয়ে গেলেন, ধীর কণ্ঠে বললেন, আছেই তো, একা সংসার পেতেছিস, কাউকে লাগছে না কি সুন্দর সাজিয়ে গুজিয়ে থাকছিস। কাঁদছো কেন মা? কোথায় কাঁদছি? তোমার কান্না আমার ভালো লাগে না। ইম্পর্টেন্ট কিছু বলবে নাকি রেখে দেব? একবার আয় না মা। সম্ভব না। তোর বাবা তোকে দেখতে চাইছে, কতগুলো মাস হয়ে গেল দেখে না। টিকলির বুকটা খামচে ধরল কি যেন, বড় করে শ্বাস নিয়ে বলল, আমি ব্যস্ত মা, যাওয়ার সময় নেই। আচ্ছা, আসতে না চাইলে অন্য কোথাও দেখা কর, কোনো রেস্টুরেন্টে। বাবাকে আমার অ্যাপয়েন্টমেন্টে নিয়ে এসো মা, একদিন তোমাদের আমার নুন ঝাল তেল ছাড়া রান্না খাওয়াই। শায়লা আক্তার চোখ মুছে হাসলেন, ঠিক আছে মা, আমি তোর বাবাকে এক্ষুনি বলছি, রাখি। মা? হ্যাঁ বল, কিছু কি হয়েছে? বাবাকে অসুস্থ? না। টিকলি হাফ ছেড়ে ফোন কেটে দিল। ওদের সাথে তখন জয়েন হয়েছে নিভা। টায়রা ওকে কাঁধ দিয়ে ধাক্কা মেরে বলল, তোদের জন্য নাকি এই সিঙ্গেল রানী বাসর সাজাচ্ছে। নিভা আঙ্গুল ডানে বামে করতে করতে বলে, না না না, এ তো কাম্য নয়। একজন অবিবাহিত নারী বিবাহিতদের বাসর কেন সাজাবে? টিকলি ওদের দুজনকে দুটো লাথি মেরে চলে গেল। শ্রীমঙ্গলের চা বাগানে উঁচু নিচু সৌন্দর্য আরেকদিন ঘুরে বুঝে নিতেই সময় গড়িয়ে এলো বিদায় বেলার। অদূরে ভোরের সূর্য উঁকি ঝুঁকি দিয়েই লালাভোর রশ্মি পৃথিবীতে ছড়িয়ে চট করে উঠে পড়ল। টিকলিকে প্রথম নামিয়ে দেয়া হলো ওর অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের সামনে। পেছনে সবাই ঘুমে বিভোর। আদর শক্ত ক্লান্ত ভারী কিঞ্চিওয়ালে সোজা সামনে তাকে আছে। টিকলি কোমর বাঁকিয়ে গাড়ির উইন্ডো গলিয়ে আদরকে বলল, সেই দিনের চরের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনার কাছে আমার আর কোনো ঋণ রইল না। ধরার বুকে চৈত্রের খরায় রূপলি মেঘের ঝালর কেটে আচমকায় ঝলমল করে বৃষ্টি নেমে এলো। আকাশের কোনো ডাকাটাকি নেই, ওয়েদার ফোরকাস্টে বৃষ্টি নামার কোনো নামগন্ধ নেই। গগন তলে কালো মেঘের বিস্তার নেই। চারিদিকে ঝিলমিলে রোদ চুয়ে পড়ছে। সেই সাদা ঝিকমিকে রৌদ্র চুয়ানো বৃষ্টিতে কোণে দেখার এক ফালি সরু সোনালি আলোয় টিকলির মুখখানা স্বর্ণবর্ণ হয়ে উঠল। মনে পড়ল, প্রেম পবনের বিদায় হয়ে গেছে বহুদিন হলো। ব্যস্ত শহরের অলিতে গলিতে এক ফোঁটা অবসরের ফাঁকফোকর না রেখে ওরা ব্যস্ত হয়ে গেল পুরোদস্তর। অলস দুপুরে অন্যরা ভাত ঘুম দেয়, কিন্তু টিকলি দিচ্ছে কাজ ঘুম। সামনে ল্যাপটপ খোলা, তার পাশে ফোনটা পিজরা পোলের আসামির ন্যায় পড়ে থাকা। টিকলির মাথার কাছে রিমোট পড়ে আছে অযত্নে। টিভি চলছে জিরো ভলিউমে। বার্তাবিহীন ঘুমে সে ঢলে পড়েছে সফেদ কাউসে। 5 মিনিটের জন্য ন্যাপ নিতে গিয়ে পেরিয়ে গেছে 45 মিনিট। ফোনটা অত্যন্ত কর্কশ স্বরে না বেজে উঠলে এ যাত্রায় টিকলির আর বাঁচা সম্ভব হতো না। হুড়মুড় করে ঘুম থেকে উঠে ফোন ধরে সে বলল, জি স্যার। স্যার, ম্যাডাম ডাক। টায়রার কণ্ঠে টিকলির কপালে হাত রেখে দম নিল। সে ভেবেছিল পেট মোটা ম্যানেজারটা ফোন দিয়েছে, এখনও ডকুমেন্ট সাবমিট করেনি বলে। 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, হাতে আছে আর মাত্র 15 মিনিট। টিকলি শরীর ছেড়ে দিয়ে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, এবার আমি রিজাইন করবই রে। এই পেটকুর আন্ডারে থাকলে এই জীবনে আমার দুঃখের আর কোনো শেষ হবে না। তুই তোর দুঃখ নিয়ে আসিস, আর এদিকে আমাকে ওরা পশু পাখি বানিয়ে ফেলছে।
তোর প্যান প্যান শোনার কোনো মুড নেই, আমার এই মুহূর্তে ফোন রাখ। টিকলির বিরক্তি মাখা কণ্ঠকে টায়রা তেমন পাত্তা দিল না। জানিস, আজকে ওই ভাদ্র আমাকে কুকুর ডেকেছে। টিকলি টানটান হয়ে বসলে এবার, আগ্রহী গলায় শুধালো, তাই নাকি? তোর জামের বুকের পাটা বড় হচ্ছে, ইউ শুড বি প্রাউড। কিভাবে ডাকলো? পাশের বাড়ির এক ভদ্র মহিলা মনোয়ারা খানের কাছে তার ত্রিবর্ণ বিগল জাতের ছোট্ট কুকুরটি রেখে গেছেন একদিনের জন্য। সাদা কালো বাদামি মিশেলে গায়ের বর্ণ, ছোট দুষ্টু প্রকৃতির এই কুকুরের লম্বা কান, মিষ্টি মুখাবয়ব। টায়রা সারাবেলা ওর সাথে খেলল। সন্ধ্যার দিকে আদ্র যখন বাড়ি ফিরে সবত টায়রাকে ডেকে গেল, তখন এই কুকুর ছুটে এসে ঘেউ ঘেউ করা শুরু করলো। আদ্র আকস্মিক ভয় পেয়ে দুপা পিছিয়ে গিয়ে ভীতু কণ্ঠে বলে উঠল, তুমি কে? আমি ওর বউকে ডাকলাম, তুমি এলে কেন? ওর জাত চিনলে কিভাবে? টিকলি পানি খাচ্ছিল। টায়রার ক্রন্দরযুক্ত ভঙ্গিমাস্বরে বলা কথা শুনে মুখ থেকে পানি বের হয়ে হেসে উঠল। টায়রা বোনের কাছে কোনো ফায়দা না পেয়ে আক্রোশে ফোন কেটে দিল। বিকালের মিটিংয়ে টিকলি জানতে পারল ওদের কোম্পানি আজ লাইফ কেয়ার মেমোরেবল হসপিটালের সাথে বিভিন্ন ধরনের সেমিনার কনফারেন্সের আয়োজনের জন্য 1 বছরের চুক্তিতে সাইন করল। টিকলির মাথায় যেন গোটা আসমান ঝুরঝুর করে ভেঙে পড়ল। বজ্রাহতের ন্যায় নির্বাক স্তব্ধ মনিতে স্ট্রেট বসে রইল, কোনো নড়াচড়া নেই। নীরব ফিসফিস করে বলল, মাথার ওপর ঠাডা পড়ল। টিকলি কটমটে দৃষ্টিতে তাকায়। বিশাল বড় লম্বা টেবিলে 20 জনের মিটিং বসেছে। মিটিং শেষে টিকলি ম্যানেজারকে ধরল, স্যার, আমাদের ইভেন্ট কোম্পানির নাম এটা দিলে কেমন হয়? ইভেন্ট কোম্পানি ফর জাস্ট হসপিটাল। ম্যানেজার ভুরু কুঁচকে তাকায়। টিকলি নাক ফুলিয়ে বলে, এই ডক্টর রিলেটেড ছাড়া আর কোনো কাজ নেই। আমি এই টিমে জয়েন হতে পারবো না, আপনি অন্যজনকে রিপ্লেস করুন। ম্যানেজার তেমন পাত্তা দিলেন না। বাজে কথা না বলে প্রিপেয়ার হও, তোমাকে এই টিমে থাকতে হবে। স্যার, তোমার কিছু বলার থাকলে ডিরেক্টরের সাথে গিয়ে কথা বলো, আমার সাথে কোনো কথা নেই বলে ম্যানেজার চলে আসতে লাগলেন। টিকলি পেছন থেকে বলল, আমি রিজাইন করবো আজকে। ওকে, টক টু ডিরেক্টর। স্যার, সায়েন্স সিরেমনি হলো লাইফ কেয়ার হসপিটালের চিফ এক্সিকিউটিভ অফিসার বেলাল চৌধুরীর সাথে মোমেন্ট অ্যান্ড মোর ইভেন্ট ম্যানেজমেন্টের ডিরেক্টর রেজাল করিমের। সেলিব্রেশন হলো, কেক কাটা হলো, হাততালি হলো। টিকলি বলহীন অনিশ্চয় হাততালি দিতে দিতে দীর্ঘশ্বাস ফেলল, কারণ এই হাসপাতালের নিউরোসার্জন ডাক্তার আদর খান। অবশেষে ক্লান্ত শরীরে রাত 9টায় যখন টিকলি ঘরে ফিরল, ড্রয়িং রুমে উপস্থিত মানুষগুলোকে দেখে সে স্তব্ধ হয়ে গেল। পা দুটো মেসের সাথে আটকে রইল। অবাকতায় সামনে চেয়ে থাকলো এক দৃষ্টিতে বহুক্ষণ। দুরু দুরু বুকে সে ধীর পায়ে এগিয়ে বাবার পাশে গিয়ে বসল। 7টা মাস পর বাবার মুখ দেখছে সে, বাবার কণ্ঠ শুনছে। বাবা ভক্ত টিকলি বাবার অতি আদরের যত্নের মেয়ে। শাল গোছে বাবার বুকে মাথা রেখে চোখের পাতা বন্ধ করল। বন্ধ চোখের পাতা বেয়ে পড়ে গেল চৈত্রের তাপের ন্যায় উষ্ণ দুফোঁটা জল। জামিলুর রেজা মেয়েকে ধরে হু হু করে কেঁদে ওঠেন। পাশে বসে টায়রা শাল আক্তার সজল চোখে দেখে প্রশান্ত চিত্তে হাসেন। টায়রা বলে, সব আদর শুধু ওকে, আমি ফেলনা। মা, তুমি আমাকে আদর করো। শাল আক্তার মেয়েকে জড়িয়ে ধরেন বুকের মাঝে। কতদিন পর তার পরিবার একসাথে হলো। জামিলুর রেজা মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, বাড়ি চল মা। টিকলি হাসে বলে, বাবা, তুমি শুকিয়ে গেছ, যাবি না? টিকলি দীর্ঘশ্বাস ফেলে পরক্ষণে মিষ্টি করে হেসে বলে, যাব না কেন, অবশ্যই যাব। এখানে সব কিছু গোছানো বাবা, সব কিছু সাজিয়ে নিয়েছি। হঠাৎ করে মুড অন করতে গেলে একটু প্রবলেম পড়ে যাব। জামিলুর রেজা বুজমানের মতন মাথা নাড়ালেন। ক্ষীণ আওয়াজে বললেন, আমি আজিম খানের সাথে দেখা করেছি। টিকলির ভুরুদয়ে কুঞ্জন দেখা গেল। সম্পর্কে বেয়াই হয়, দেখা করতেই পারে, এটা এত ঘটা করে বলার কি আছে? তবু টিকলি বলল, ভালো করেছো বাবা, তোরা যখন সিলেটে ছিলি তখন। কেন? দেখ মা, আমার জেদ তো তোর থেকে বড় নয়। আমার সন্তানের জীবন কি তুচ্ছ? একমাত্র আমাদের দম্ভের জন্য তোদের জীবনের কতগুলো সময় নষ্ট হলো। আমি দুঃখিত মা। টিকলি মা আর বোনের দিকে এক পলক তাকে বলল, আমি বুঝতে পারছি না বাবা,
আমরা তোর আর আদরের বিয়ে ঠিক করেছি। এখন তো তোর আর আপত্তি নেই। তুই তো চেয়েছিলি আমাদের দোয়া নিয়ে বিয়ে করতে। জীবনটা নতুন করে শুরু কর মা। এই বুড়োদের কথা শুনে অভিমান করতে আছে বল? টিকলি সে প্রশ্নের উত্তর দিল না। সে চোখ তুলে পূর্ণ দৃষ্টি ফেলল টায়রার ওপর, যার অর্থ এসবের মানে কি তোর কাজ? তুই সব জানতি। বোনের দৃষ্টি দেখে টায়রা মায়ের পেছনে মুখ লুকালো। আদর সবে ওটি শেষ করে বের হলো। দীর্ঘ 3 ঘন্টার অপারেশন। নিজের জন্য বরাদ্দ চেম্বারে ঢুকে সে চেয়ারে গা এলিয়ে দিল। পানি খেলো, ঘাড়ের পেছনে হাত দিয়ে ঢলল, হাত পায়ে টান দিল। এর মধ্যে রিফা দরজায় নক করে ঢুকল। স্যার, আপনার জুস। ধন্যবাদ। রিফা চলে আসতে নিচ্ছিল, তখনই আদর ডেকে উঠল। রিফা? জি স্যার। তোমাকে আমার হয়ে আর কাজ করতে হবে না। কেন স্যার? আমি কি কোনো ভুল করেছি? না, তোমার জন্য অনেক প্রেশার হয়ে যায়। অফিসিয়ালি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকার দরকার নেই। রিফা করুণ চোখে তাকালো আদরের দিকে। উত্তর না দিয়ে বেরিয়ে পড়ল। বাইরে আসতেই মা ফোন দিল। রিফা, তোর জন্য একটা দারুণ সম্বন্ধ এসেছে। ছেলে সরকারি চাকরি করে, বয়স 32, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো, বাবা উকিল। এবার অন্তত দেখ ছেলেটাকে। ঠিক আছে মা।